দেখুন আমরা হেঁটে তো এই রাস্তা, তার মধ্যে খাড়াই পুরো উঠতে হচ্ছে। ব্রেক দিচ্ছিল। হ্যাঁ সেটাই, এটা তো ভালো হওয়ার কোনো জায়গায় দেখছি না। ও সামনে কি ভিউ! ও গড, ও গড। সবাই, আজকে আমাদের নেপাল জার্নির ডে 9। আজকে আমরা এখন আছি কাঠমান্ডুতে। আজকে আমরা বেরিয়ে যাব কাঠমান্ডু থেকে বাড়ির পথে। মানে আজকে আমরা নেপাল ক্রস করে যাব, নেপাল বর্ডার ক্রস করে বিহারে থাকব। বিহারে দেখা যাক কোথায় থাকি। তো এখন বাজে সকাল 9:20 মতন বাজে। তো আজকে একটু মন খারাপের দিন, কারণ আমাদের এই জার্নি একদম শেষের দিকে, একদম শেষের পথে আমরা চলে এসেছি। আর 2-1 দিনের মধ্যেই আমাদের এবারের মতো জার্নি শেষ হতে চলেছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় ব্যাক করার সময় কোথায় কোথায় কি করি, পুরো আপডেট আমরা টাইম টু টাইম তোমাদের দিতে থাকবো। চলো যাওয়া যাক বাড়ির পথে। আমাদের নেপাল জার্নি অবশেষে শেষ হলো। এবার ফেরার পালা। আজ আমরা থাকব বিহারে, কালকে রওনা দেব বাড়ির দিকে। এই কাঠমান্ডু শহরটা বেশ জমজমাট। আমরা নেপালে এসে যেটা ফেস করেছিলাম, বেশিরভাগ জায়গায় নেপালি টাকা আমাদের দিতে হচ্ছিল। আমরা শুনে গেছিলাম যে নেপালে ইন্ডিয়ান 100 টাকার নোট চলে। আমরা সেই অনুযায়ী বেশ অনেকগুলো 100 টাকার নোট নিয়ে গেছিলাম, যাতে ওখানে আমাদের নেপালি নোট ইউজ না করতে হয়। কিন্তু তা সত্ত্বেও ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের নেপালি নোট ইউজ করতে হয়েছে। আমরা ওখানে গিয়ে কারেন্সি চেঞ্জ করে নিয়েছিলাম। কিন্তু এই কাঠমান্ডুতে আমাদের সমস্ত রকম ইন্ডিয়ান নোট অ্যাকসেপ্ট করেছিল। তাই আপনারা যদি নেপালে এসে শুধু কাঠমান্ডুতে থাকার কথা ভাবেন, তাহলে আপনাদের ইন্ডিয়ান নোট এক্সচেঞ্জ করার দরকার হবে না। তবে অন্য জায়গায় গেলে অবশ্যই সেটা হবে। কাঠমান্ডু শহরটা ক্রস করার পরপরই আমাদের আবার সেই এরকম টাইপের একটা রাস্তায় চলে আসতে হলো। যাওয়ার দিন আমরা ভালো একটা অফরোডিং করে নিচ্ছি। আসার সময় মনে হয় না এই রাস্তা দিয়ে যেতে, কারণ তখন রাস্তাটা আসার সময় এই জায়গাগুলো রাত্রিবেলায় পার হয়েছি, মনে হয় না রাস্তাটা এতটা খারাপ ছিল। কি বলবো না, আজকে আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বেশ কনফিউশনে ছিলাম যে আমরা ঠিক রাস্তা দিয়ে আদৌ যাচ্ছি কিনা, কারণ আমাদের আজকে এক্সপেকটেশন ছিল যে আজকে আমরা ভালো রাস্তা দিয়ে যাব। বাট কিছু দূর যাওয়ার পরই এরকম রাস্তা পেলাম। তো আমরা একটু কনফিউশনে ছিলাম যে গুগল আমাদের ঠিকঠাক রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কিনা। যাচ্ছি দেখুন আমরা হেঁটে তো এই রাস্তা, তার মধ্যে খাড়াই পুরো উঠতে হচ্ছে। এতক্ষণ খাড়াই উঠতে হবে। ক্যামেরা ধরে রাখতে পারছি না।
যাচ্ছে। আর এই যে সামনের রাস্তা, এই রাস্তা দিয়ে কোনো কি বড় গাড়ি দেখছি না, তার মানে আমাদের গুগল নিশ্চয়ই পেছনে একটা গাড়ি আসছে, ওই বাগমতি আসছে, দুটো গাড়ি আছে। গুগল ভুলভাল রাস্তা দেখিয়েছে। একটা ওই বাগমতির গাড়ি, মানে একটা সরি একটা প্রাইভেট গাড়ি, আর দুটো গাড়ি দেখেছি। একটা গাড়ি আসছে সামনে। মুক্তিনাথে তাও একটু মাঝে মাঝে ব্রেক দিচ্ছিল। হ্যাঁ, সেটা এটা তো ভালো হওয়ার কোনো জায়গাই দেখছি না। এখন মেঘে পুরো সাদা হয়ে আছে, এত মেঘ। মেঘটা কিন্তু ধার দিয়ে একদম যাচ্ছ। ঠিক আছে চলে। অবশেষে আগে বা পিছনে কিছু গাড়ি দেখে এইটুকু নিশ্চিন্ত হলাম যে আমরা একেবারে ভুল রাস্তায় আসিনি। অবশেষে আমরা প্রায় 16-17 কিলোমিটার ওই রকম বাজে রাস্তা ক্রস করে এরকম একটা ভালো রাস্তায় আসলাম। এই রাস্তাটা রাস্তাই শুধু ভালো নয়, চারিদিকের দৃশ্যগুলো খুব সুন্দর। এটা বেসিক্যালি কোনো গ্রাম, যদিও গ্রামের নাম আমাদের জানা নেই। এই নেপালে আসার পর একটা জিনিস দেখলাম, সে জমসমের পথে যাওয়ার পথেই হোক বা অন্যান্য রাস্তাতেও, যে যখন আমরা কোনো গ্রামের পাশ দিয়ে যাচ্ছি, মানে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাগুলো খুব সুন্দর থাকছে। বাট যখনই আমরা মানে গ্রাম যেই শেষ হচ্ছে তখনই বাজে রাস্তা আরম্ভ হচ্ছে, যেটা আমরা জমসমে যাওয়ার পথে দেখিয়েছিলাম যে পুরো রাস্তাটাই বাজে, পুরো পাথুরের রাস্তা ছিল। বাট যেখানে যেখানে কয়েকটা গ্রাম পড়েছিল, সেই গ্রামের পার্টিকুলার ওই মোটামুটি 4-5 কিলোমিটার ম্যাক্সিমাম রাস্তাটুকুই ভালো ছিল, বাকি পুরো রাস্তাটা ওরকম ছিল। তো এখানেও ওই জায়গাটা একটা রুক্ষ জায়গা ক্রস করে আসলাম, আশেপাশে কোনো জনবসতি ছিল না ওই রাস্তাটায়, এবং রাস্তাটা খুবই রুক্ষ ছিল। সেই রাস্তা থেকে অবশেষে যখন আমরা একটু জনবসতিপূর্ণ জায়গায় আসলাম, তখনই রাস্তাটা এরকম ভালো হওয়া আরম্ভ হলো। নেপালে এসে, মানে বিশেষ করে পাহাড়ে এসে আমাদের একটা চাহিদা থাকে, বেশ মেঘলা ওয়েদার, কুয়াশা চারিদিকে, সেই রকম ওয়েদার নেপালে এসে এতদিন অবধি পাইনি। বাট ফেরার দিন সেই ওয়েদারটা আমরা পেলাম এবং সত্যি বলছি দারুণ লাগছিল। একটু ভয় ভয়ও লাগছিল, ওই জায়গাটা পাশে খাদ এবং কুয়াশায় পুরো সাদা হয়েছিল, কিন্তু তবুও বেশ একটা দারুণ ফিলিংস হচ্ছিল। এবার জাস্ট দেখুন, পুরো কুয়াশা হয়ে রয়েছে, মানে পাহাড়ের যে ফিলিংসটা, পাহাড়ে যাব এরকম কুয়াশাময় রাস্তা থাকবে, এটাই তো ভালো লাগে।
সামনে কি ভিউ! ও গড, ও গড! Oh my God. সামনের রাস্তাটা পুরো সিল্ক রুটের মতো দেখাচ্ছে, সেই এদিক বেঁকে বেঁকে, তখন থেকে এঁকে বেঁকেই যাচ্ছি, সেই সিল্ক রুটের হেয়ারপিন পয়েন্টের মতো। সামনের ভিউটা খুব সুন্দর। কাঠমান্ডু থেকে মতিহারি যাওয়ার রাস্তা প্রায় 200 কিলোমিটার মতো এবং অ্যাকর্ডিং টু গুগল এটার সময় লাগে 6 ঘন্টা মতন। যদিও এখানে আসার পরে কোনো সময়েই আমাদের গুগলের সময়ের সঙ্গে মিলছিল না। প্রথমত অফরোডিং বেশিরভাগ জায়গায় হচ্ছিল এবং জ্যাম সব মিলিয়েই প্রায় গুগলের থেকে অনেকটাই টাইম আমাদের বেশি লেগে যাচ্ছিল। আমরা আবার সমতলে নেমে এসেছি। এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে সমতলে নেমে আসলাম। নেমে এসেই টেম্পারেচার 30 ডিগ্রি, যেখানে কিছুক্ষণ আগে 14-15 দেখাচ্ছিল, সেখানে এখন 30 ডিগ্রি টেম্পারেচার। আর রোদের তেজ তো দেখতেই পাচ্ছেন। আর নেপালের প্রায় বীরগঞ্জ বর্ডারের কাছাকাছি আমরা অনেকটাই চলে এসেছি। আমরা এখানে লাঞ্চ করে নিলাম। লাস্ট নেপাল থেকে বেরোনোর আগে নেপালের স্পেশাল খাবার ওই থাক্কালি খানা, যে থালি পাওয়া যায়, থাক্কালি থালি, তো সেটা ট্রাই করে নিলাম। সেটা মানে যেহেতু নেপাল থেকে বেরিয়ে যাচ্ছি, তো লাস্ট টাইম ট্রাই করে নিলাম। আর এখন যাচ্ছি বীরগঞ্জ বর্ডারের দিকে। বর্ডারে কি করবে না করবে জানি না, আমাদের বানসারটা জমা নেবে না কি হবে, দেখা যাক কি করে। আপাতত আমরা ওই পুলিশ ইয়েটার নাম কি কিছু কাস্টম অফিস, বীরগঞ্জ কাস্টম অফিসার, ওখানে যাই। তারপর কি হবে না হবে আপনাদের আমি জানিয়ে দেবো। বীরগঞ্জ এখনো 57 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক বীরগঞ্জের দিকে। তারপর ওখানে কি হয় না হয় তো সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের বীরগঞ্জ কাস্টম অফিস হয়ে ইন্ডিয়াতে ঢুকতে হবে, কিন্তু দেখুন গুগল খালি আমাদের কত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। জানি না রাস্তাটা কি আছে আগে, কি আদৌ মানে গুগল ঠিক দেখাচ্ছে কি না, বা আমরা ঠিক যাচ্ছি কি না। আমরা সোজাই যাচ্ছি, গুগল এই রাস্তাটা রেকমেন্ড করছে না, গুগল অনেক ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো যেটা নিয়ে যাচ্ছে সেটা টাইমও প্রচুর দেখাচ্ছে। তো ঠিক আছে, যাওয়া যাক, দেখি আমরা। বীরগঞ্জ, নারায়ণঘাট, কাঠমান্ডু। তো বীরগঞ্জ যদি এই বাস হয়, এই বাসটা বীরগঞ্জের দিকেই যাচ্ছে। হ্যাঁ, এবার বীরগঞ্জ দিকে যাচ্ছে ঠিক, এবার বর্ডার ক্রস, এখান থেকে বর্ডার ক্রস করতে দেবে কিনা সেটা তো না, বীরগঞ্জ কাস্টম অফিস থেকে তো আমরা এসেছিলাম। বাসটা আচ্ছা, বীরগঞ্জে যখন যাচ্ছে, তার মানে আমরা আশা করছি ঠিকঠাক রুটেই আসছি, কারণ আমরাও কাঠমান্ডু থেকেই আসলাম। কাঠমান্ডুকে আমরা পেছনে ছেড়ে এসেছি। তো বীরগঞ্জ তাহলে আশা করছি আমরা ঠিকঠাক রুটেই আছি। ঠিক আছে, দেখা যাক। আমরা সোজা যাচ্ছি, কারণ এই সোজা পথেই আমরা এসেছিলাম, আসার সময় এই পথেই আমরা এসেছিলাম, এই পথেই যাচ্ছি। দেখা যাক কি হয়। আমরা এখনো বীরগঞ্জ কাস্টম অফিস থেকে 18 কিলোমিটার দূরে আছি। এর মাঝে একবার আমাদের এক জায়গায় দাঁড় করিয়েছিল এখানকার লোকাল পুলিশ, তো সেখানে জাস্ট আমাদের বানসারটা একবার দেখতে চাইলো এবং গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আর বানসারটা দেখে চেক করে জাস্ট ছেড়ে দিল। এছাড়া আর কিছু চেকিং হয়নি। এবার বীরগঞ্জ কাস্টম অফিসের দিকে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কি হয়। যদিও গুগল এখনও আমাদের ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না, তবু আমরা যাচ্ছি। এখানে সামনে আরও কিছু গাড়িও আছে, এগুলো মনে হয় সব এখানকারই গাড়ি। দেখা যাক, আমরা আগে কাস্টম অফিস অব্দি তো যাই, তারপর ওখানে গিয়ে কি ফর্মালিটি আছে সেগুলো দেখে আমরা একে একে জানাতে থাকছি।
সামনে 18 কিলোমিটার দেখাচ্ছে, এবং এখান দিয়ে নিশ্চয়ই পার হবে। ইন দ্য মিন টাইম দেখুন এই মেঘের আড়ালে সূর্যটা ঢেকে রয়েছে, কি সুন্দর লাগছে। আমরা বীরগঞ্জ বর্ডার থেকে এবার বেরিয়ে যাচ্ছি ইন্ডিয়ার দিকে। এখানে আমরা জিজ্ঞেস করলাম এখানকার লোককে যে কি প্রসেস আছে, ওরা জাস্ট বনসারটা দেখতে চাইলো, যদিও আমাদের 2 দিন এক্সট্রা করা ছিল, আমাদের 10 দিনে করা ছিল। তো বললো, জাস্ট মজা করেই বললেন যে উনি যে আরও 2 দিন থাকতে পারতেন ভালো করে ঘুরে নিতে। তো যাই হোক, মোটমাট আর কিছুই লাগেনি, কোনো কিছু সাবমিট করারও দরকার পড়ছে না। আমরা বেরিয়ে যাচ্ছি এখন নেপালের বর্ডার থেকে ইন্ডিয়ার দিকে। আমরা ফাইনালি বেরিয়ে এসেছি নেপাল থেকে। ফাইনাল বেরোনোর মুখে আরেকবার জাস্ট আমাদের বানসারটা দেখতে চাইলেন। আর সৌভিক কি বললো? হ্যাঁ, ওই লাস্ট দিন যেটা একদম যখন আমরা কোথায় যাচ্ছিলাম, আমরা তখন যখন জমসমের দিকে যাচ্ছিলাম, জমসমের দিকে যাচ্ছিলাম, পোখরা থেকে। পোখরা না, আমরা চিটওয়ান থেকে যখন আমরা পোখরার দিকে যাচ্ছিলাম, সেদিন চিটওয়ান থেকে যখন পোখরার দিকে যাচ্ছিলাম, তখন আমাদেরকে ওনারা একটা চালান কেটেছিলেন 1000 টাকার। তো সেটা ছিল, বলছিলেন যে ওটা রুট পারমিট। তো আমাদের রুট পারমিট ছিল না বলে ওটা আমাদেরকে চালান কাটলো 1000 টাকার। এবার আজকে আমাদেরকে ধরে উনি জিজ্ঞাসা করলো যে নিচের কাগজটা কিসের। এবার আমি বললাম যে এটা তো যখন চালান কেটেছিল তখন ওনারা বললেন এটা রুট পারমিটের। তখন বলে যে হ্যাঁ, আপনার কাছে রুট পারমিট ছিল না, তাই জন্য চালানটা কাটতে হয়। আর বীরগঞ্জ কাস্টম অফিস থেকে যেরকম আমরা আগে বলেছিলেন যে ওরা কিছু এই ব্যাপারে বলে না যে চালান কাটতে হবে কি হবে না, মানে রুট পারমিটটা বানাতে হবে কি হবে না, এসব নিয়ে ওনারা কিছু বলেন না। সো ইন দ্যাট কেস ইনি বললেন যে ওখান থেকে বীরগঞ্জ কাস্টম অফিস থেকে একটু এগিয়ে যাতায়াত অফিস আছে ওনাদের, যেটা আমাদের আরটিও, সেটা ওনাদের যাতায়াত অফিস। সেই যাতায়াত অফিসে যেয়ে এই পারমিটটা বানাতে হবে আপনাকে। সেই পারমিটটা বানাতে গেলে আপনার মোটামুটি ওই 2050 মনে হয় এরকম লাগবে আপনার অ্যামাউন্ট। তো এটা উনি বললেন। তো যদিও আমরা আগে শুনেছিলাম 2500, এখন আমরা সেই ব্যাপারটা ঠিক এই অ্যামাউন্টের ব্যাপারটা ঠিক বলতে পারছি না এখনো। এই অ্যামাউন্টটা একটু কনফার্ম হয়ে তারপর আপনাদেরকে জানাবো। প্রচণ্ড জ্যাম সামনে দেখতেই পাচ্ছেন, খুব জ্যাম হয়ে রয়েছে জায়গাটা। অটো, বাইক, অটো তো না, টোটো, বাইক চারিদিকে, আর যেখান থেকে পাচ্ছে সেখান থেকে ঢুকিয়ে দিচ্ছে। রাস্তা আছে কি নেই, যেটা টোটোওয়ালারা করে থাকে আর কি। ফাইনালি আমরা ক্রস করে গেলাম। হ্যাঁ, এই যে ফাইনালি আমরা ক্রস করে গেলাম নেপাল বর্ডার থেকে। এবার আমরা ইন্ডিয়াতে চলে আসছি। ইন্ডিয়ান কাস্টমস, এই যে ইন্ডিয়ান কাস্টমস, ল্যান্ড কাস্টমস, এখানে চলে এসেছি। আর এখানে কি হয় জানি না অবশ্য। ধরে তাহলে বলছি যে এখানে একটা জ্যামে না পড়ার জন্য অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছিলো, ডান দিক দিয়ে ঘুরে যাবো কি ট্রাই করে। এখন বিকেল 5:30 বাজে। আমরা আজকে যাব মতিহারিতে, বিহারের মতিহারিতে। প্রায় মানে বিহার থেকে ওই রাক্সল বর্ডার থেকে এই জায়গাটা আসতে আমাদের মনে হয় 8 ঘন্টারও বেশি সময় লাগলো, তাই না? 8 ঘন্টারও বেশি। এত কনজেস্টেড ছিল, একটা লেভেল ক্রসিং ছিল, তার সেটা ক্রস করে একটা বাজার ছিল, মানে টোটো, সাইকেল, বাইক আর সব কিছু মিলিয়ে প্রচণ্ড, মানে অনেকক্ষণ, 8 ঘন্টা বলছি কেন, 8 ঘন্টারও অনেক বেশি হবে। পুরো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, মানে একটু একটু করে এগোচ্ছিলাম। ফাইনালি একটু চড়া রাস্তায় এসেছি। তো আর এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব দেখাচ্ছে 46 কিলোমিটার। অন্ধকার হয়ে গেছে, তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আজকে আশা করছি আর 1 ঘন্টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। আর রাস্তায় যদি কোনো সেরকম কিছু দেখানোর মতো হয়, আপনাদের সাথে শেয়ার করার মতো হয়, নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন যাওয়া যাক।
সবাই। আজকে আমরা অলরেডি বিহারে মতিহারিতে আছি। আমরা আজ সকালবেলায় নেপালের কাঠমান্ডু থেকে বেরিয়ে সন্ধে 6:40 নাগাদ এখানে এসে পৌঁছাই। রাক্সোল বর্ডার পেরোনোর পর প্রচণ্ড জ্যাম ছিল, ওখানে একটা লেভেল ক্রসিং ছিল, সেটা ক্রস করে এখানে আসতে অনেকটা টাইম লেগে গেছে, প্রচণ্ডই জ্যাম। তার মধ্যে এখানকার রাস্তার টোটো সাইকেল যারা যাচ্ছে হেঁটে যাচ্ছে সবাই খুব কোনো রুলস রেগুলেশনের কেউ কোনো পরোয়া করে না। তো যাই হোক, আমাদের তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো এসে সবাই টায়ার্ড ছিলাম, তার মধ্যেও একটা মন খারাপ ছিল যে আবার সবাই বাড়ি ফিরে যেতে হবে এবং আবার নিজেদের সেই বোরিং বা ওই রেগুলার ওয়ার্ক করতে হবে। তো তাই জন্য সবাই একটা আসার পর ফ্রেশ হয়ে সবাই একটু আড্ডা মারলাম। এতক্ষণে ডিনার কমপ্লিট হলো। আমরা কাল সকালে উঠে ডিসিশন নেব যে কালকে আমরা কি করব। যদি সকালবেলা যদি পারি তো বাড়ি চলে যাব, যদি 15-16 ঘন্টা জার্নি করতে পারি আর কি, তাহলে বাড়ি চলে যাব। নইলে মাঝখানে কোথাও একটা স্টপেজ দিয়ে দেবো রাত্রি কাটানোর জন্য, তারপরের দিন তাহলে বাড়ি ফিরবো। তো এই অবধি আমাদের জার্নি। আর এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কি ইমপ্রুভ করা যায় তার জন্য কমেন্ট অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এরপরে ট্রাভেল ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন জার্নি উইথ স্বস্তিকা। টাটা। গুড মর্নিং সবাই। আমরা এখন মতিহারি সাজ প্যালেস থেকে বেরোলাম বাড়ির দিকে। এখন সকাল 9টা বাজে আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে রাত্রি 12:39। 15 ঘন্টা 41 মিনিট টাইম দেখাচ্ছে, লাগবে অ্যাপ্রক্স টাইম। আর 736 কিলোমিটার ডিস্টেন্স, তো অনেকটাই টাইম লাগবে। আর 12:38 বা 39 তো এমনি দেখাচ্ছে, আমাদের হয়তো তার থেকে একটু বেশি লাগলেও লাগতে পারে, কারণ যেহেতু আমরা মাঝখানে তো কন্টিনিউয়াস তো করা যাবে না, ব্রেক দিতে হবে, তারপর রাস্তায় জ্যাম কীরকম থাকে। যাই হোক, সব মিলিয়ে ফ্রেশ মাইন্ডে আমরা বেরোচ্ছি বিহারে সকালবেলায় ব্রেকফাস্ট করে। আসার দিন যেমন করেছিলাম ওয়েস্ট বেঙ্গলে ব্রেকফাস্ট, ঝাড়খণ্ডে লাঞ্চ আর বিহারে এসে ডিনার। যাওয়ার দিন বিহারে ব্রেকফাস্ট করে বেরোলাম। এরপর পরবর্তী মিলগুলো ব্রেকগুলো কোথায় নিই আপনাদের দেখাতে যাব। চলুন যাওয়া যাক বাড়ির দিকে। অবশেষে ফেরার দিন চলে আসলো। আমরা একে একে সবাই রওনা দিলাম বাড়ির পথে। আমরা এখন NH 27 দিয়ে যাচ্ছি, 27 হয়ে। এই রাস্তাটা বেশ ভালো। অলরেডি আমরা প্রায় 60 কিলোমিটারের ওপর চলে এসেছি 1 ঘন্টার মধ্যে। এরকম রাস্তা যতক্ষণ থাকে ততক্ষণই ভালো। আবার শুনছি সামনে আবার জ্যাম রয়েছে। সৌভিক আজকে খুব খুশি, এতদিন পরে 100-র উপরে গাড়ি চালাতে পেরে। এতদিন ধরে 15-20-তে গাড়ি চালিয়ে এতদিন বাদে 100-র উপরে স্পিড তুলতে পেরে ও খুব খুশি। যা রাস্তায় ছিলাম আমরা, ইভেন কালকেও যখন ফিরছিলাম দেখাচ্ছিলাম, ফেরার পথেও একটা মুক্তিনাথের যে রোডের আর কি অফ রোডিংয়ের একটা ফিলিংস পেয়ে আমরা ফিরেছি। বেশ প্রায় 15-16 কিলোমিটার মতো তো ছিলই ওরকম রাস্তা। সেইখানে দাঁড়িয়ে এই রাস্তা এরকম 4 লেনের চওড়া রাস্তা,
আমরা মুজফ্ফরপুর মোড় থেকে ডান দিকে নিয়ে নিলাম, তারপর থেকে ডান দিক ধরে NH-22 ধরে আমরা এগোচ্ছি, কিন্তু ওই তারপর থেকে রাস্তাটা একটু কনজেস্টেড হয়ে গেছে। তারপর একটা টার্ন নেওয়ার পর থেকে রাস্তাটা সিঙ্গেল লেনে চলে এসছে। এখানে সামনে রাস্তাটা একটু কনজেস্টেড আছে, এক সাইডে কাজ হচ্ছে। আমাদের এখন এস্টিমেট টাইম রাত 1টা হয়ে গেছে। ঠিকঠাকই চলছিল, বাট ওইখান থেকে রাস্তাটা যেহেতু কনজেস্ট হওয়ার পরে টাইমটা বেড়ে গেল। তো আমরা কোনো ব্রেকও নিইনি, পৌঁছাতে পৌঁছাতে মানে মাঝরাত্রি হয়ে যাবে। এই যাবার পথে এখানে একটা ব্রিজ পড়েছিল। এই ব্রিজটায় প্রায় আমাদের 1.5 ঘন্টা মতন জ্যামে আটকে থাকতে হয়েছিল। আপাতত NH-31 ধরে যাচ্ছি। একটু আগে ওই হাজিপুরের ওখানে একটা ব্রিজ ছিল, ওখানে প্রায় আমরা 1 ঘন্টার ওপরে প্রায় 1.5 ঘন্টা মতন আমরা জ্যামে আটকে ছিলাম। অনেকক্ষণ ধরে ওখানে জ্যামে আটকে বেরোলাম। রাস্তাটা খুবই কনজেস্টেড। এছাড়াও এখানে ডবল ওয়ে লেন হলো, টোটো অটো সবই চলছে হাইওয়ের ওপর দিয়ে, ফলে এখান দিয়ে চালানো, হাইওয়ে থাকলেও স্পিডে চালানো যাচ্ছে না। এই দেখুন একটা টোটো উঠে গেল। এদিকে আমাদের এস্টিমেটেড টাইমও প্রচুর বেড়ে গেছে। যেখানে বেরোনোর সময় বলেছিলাম রাত্রি 12টা 39 দেখাচ্ছে, সেখানে এখন রাত্রি 1টা 52, মানে প্রায় 2টো। আমাদের এখনো লাঞ্চ হয়নি, কতক্ষণ লাগবে জানি না। এখনো 580 কিলোমিটার বাকি আছে। এখন ঘড়িতে 3:17 বাজে। আমরা বিহারেই লাঞ্চ করে নিলাম। ভেবেছিলাম ঝাড়খণ্ডে ঢুকে তারপর লাঞ্চ করব, কিন্তু এখনও ঝাড়খণ্ডে ঢুকতে প্রায় 1.5 ঘন্টা, তো 1.5-2 ঘন্টা লেগে যাবে। আর অ্যাকচুয়ালি ওই জায়গাটা যেখানে বললাম আর কি, ওখানে অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতন আমাদের ওইখানটা ওই জায়গাটুকু পার করতে লেগেছে। তো তাই আমাদের দেরি হয়ে গেল। এখন তাই করে দিলাম। এবার যাওয়া যাক। এখনও আমাদের বাড়ি দেখাচ্ছে 498 কিলোমিটার বাকি, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে রাত্রি 2:23। তো ঠিক আছে, যাওয়া যাক, কতক্ষণে পৌঁছাই দেখা যাক। এবং রাস্তায় তো আরও ব্রেক নিতে হবে, এখনও 11 ঘন্টার উপর বাকি আছে টাইম, তো আরও ব্রেক তো নিতেই হবে। তো আস্তে আস্তে যাই, কতক্ষণে পৌঁছাই আজকে বাড়িতে দেখা যাবে। আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। আজকে যেন সময় এবং রাস্তা কোনোটাই শেষ হতে চাইছিল না, যদিও দুটোই অনেকটাই বেশি ছিল। আমাদের প্রাথমিক টার্গেট তো ছিল বিকেলের আগে ঝাড়খণ্ডের বর্ডারের মধ্যে ঢুকে পড়া, কারণ ঝাড়খণ্ড বর্ডারের ঢোকার মুখে একটা পার্ক পড়ে। সেই পার্কটা যাওয়ার পথে দেখেছিলাম রাস্তাটা বড্ড আঁকাবাঁকা এবং খুব ট্র্যাক চলে, তো তাই জন্য একটু ভয়ের ব্যাপার ছিল। তো সেটা অবশেষে আমাদের হয়েছে। আমরা ফাইনালি ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে পড়েছি। এখন বিকেল 4:13 বাজে। এখন এই একটা জঙ্গল পড়ে, আসার দিন যে জঙ্গলটা দেখিয়েছিলাম
সেই জঙ্গলের রাস্তাটা এখন আমাদের ক্রস করতে হবে। একদিক দিয়ে ভালোই যে আলো থাকতেই আমরা এই রাস্তাটা ক্রস করছিলাম। আসার দিন দেখেছিলাম বড্ড আঁকাবাঁকা রাস্তা, তো সেই আর বড় বড় ট্রাকগুলোও চলে, তো সেক্ষেত্রে আলো থাকতেই পার হয়ে যাওয়াটা সেফ। পাশে জঙ্গলটার নাম কি পোহাড়া মানে কি জঙ্গল? ইয়ে করে দেখ দিয়ে তো ওইখানে ছিল। এটাই ঝাড়খণ্ডের এটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে হলো হাইওয়ের ওপর দিয়ে এরকম গরু যায় এবং গরুগুলো হুটহাট করে সামনে চলে আসে। যাওয়ার দিনও দেখিয়েছিলাম, দিনও দেখালাম যে তিলাইয়া ড্যামটা চলে এসছে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে এসে এমনি ছবি ঝাড়খণ্ডের এই জায়গাটা বেশ সুন্দর। যাওয়ার সময় আমরা দেখে গেছিলাম তিলাইয়া ড্যাম। আমরা আস্তে আস্তে অলরেডি প্ল্যানও করে ফেলি যে এখানে একদিন এসে রাত কাটাতে হবে। জায়গাটা দেখুন কি সুন্দর। আস্তে আস্তে অন্ধকার হচ্ছিল। গুগল আমাদের জানান দিচ্ছিল যে ওয়েস্ট বেঙ্গল খুব একটা দূর নেই। তো আমাদের এইটুকুই ভরসা ছিল যে যতটা তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট বেঙ্গল বর্ডারের মধ্যে ঢুকে পড়তে হবে। যদিও ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে পড়ার পরেও বাড়ি অনেকটাই দূর, তবুও ওই একটা ওয়েস্ট বেঙ্গল মানে নিজেদের বাড়ি, নিজেদের এরিয়া চলে আসা। তো তাই আমরা চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট বেঙ্গল বর্ডারের মধ্যে ঢুকে যাওয়ার। এখন রাত্রি 8টা মতন বাজে, প্রায় 5 মিনিট বাকি আছে। আমরা এখন ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করলাম, অবশেষে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম আমরা। এখনও আমাদের ডেস্টিনেশন মানে আমাদের বাড়ি থেকে দূরত্ব দেখাচ্ছে 224 কিলোমিটার। আর রাস্তায় অলরেডি ট্র্যাকের যে র্যাশটা আরম্ভ হয়ে গেছে, এই যে সব ট্র্যাকগুলো বেরিয়ে পড়েছে। H19 ধরে আমরা আসছি, বেশ ভালোই রাস্তাটা, মানে জিটি রোড ধরে আসছি। কয়েক জায়গায় একটু কনজেস্টেড ছিল, বাট আদারওয়াইজ এখনো অবধি ভালোই যাচ্ছে। এখনো 128 কিলোমিটার এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো আশা করছি এই রাস্তাটুকু ভালোই যাবে, মানে স্মুথলি যেতে পারবো। তারপর প্রায় 100 কিলোমিটার মতো কীরকম রাস্তা হবে জানি না। আমাদের এই ট্রাভেল সিরিজ মুক্তিনাথের পথে এই অবধি। ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং পরের ট্রাভেল সিরিজ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
তাহলে দেখা হচ্ছে পরবর্তী ট্রাভেল সিরিজে।